গত নির্বাচনে একটা গান খুব জনপ্রিয় হয়েছিল। একটি ধর্মভিত্তিক দলের গান, কার পাশা চলছে কার টেবিলে, এই ধরনের এই কথামালা দিয়ে গান মানে গাওয়া হয়েছিল। পাশার দান উল্টে যাচ্ছে এরকমটা বলা হয়েছিল এবং গানটা যথেষ্ট জনপ্রিয় যেমন হয়েছিল, তেমনি সেই গানটা নিয়ে যথেষ্ট ট্রল ভিডিও তৈরি হয়েছিল। সেগুলো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেগুলো হয়। এবার যেটা মানে মাহমুদুর রহমান মান্না জুলাই আন্দোলনের পক্ষের অন্যতম একজন ভোকাল, যিনি বিএনপির সঙ্গে জোট করে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে জোটটা আর টেকেনি, কারণ তার নির্বাচন করতে চাওয়া আসনে বিএনপি আসলে ছাড় দেয়নি শেষ পর্যন্ত। ঢাকার আসনে শেষ পর্যন্ত দেখা গেছে সেটা হচ্ছে যে তিনি আর নির্বাচন মানে সেইভাবে করতে পারলেন না, তার সংসদে যাওয়া হলো না। এখন সেই মাহমুদুর রহমান মান্না প্রচণ্ড আশা নিয়ে প্রফেসর ইউনূস সরকারের সঙ্গে যারা কাজ করেছিলেন তাদের অন্যতম একজন, একসময় যিনি আওয়ামী লীগের রাজনীতিও করতেন, সেই মাহমুদুর রহমান মান্না বলছেন মানুষ ভালো নেই, পাশার দান উল্টে গেছে। হঠাৎ করে তার এমন ভাবনা হলো কেন? মানুষ যদি এখন ভালো না থাকে তাহলে মানুষ কখন ভালো ছিল? প্রফেসর ইউনূসের আমলে নাকি শেখ হাসিনার আমলে? সেই প্রশ্ন প্রাসঙ্গিকভাবে আসবেই। পাশার দান কেন উল্টে গেল? চলুন মাহমুদুর রহমান মান্না মূলত কি বোঝাতে চাইছেন, তাতে করে বর্তমান সরকারের ব্যর্থতা ফুটে ওঠে কিনা, কিংবা বর্তমান সরকারের মাত্র 4 মাসের মধ্যেই আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়লাম কিনা। থাকবেন পলিটিক্স টিভির। মাহমুদুর রহমান মান্নার কথা, মান্নার এই বক্তব্য বাংলাদেশের মানুষের জন্য খুব একটা শুভ বক্তব্য না। আবার এই বক্তব্য জুলাই আন্দোলনের জন্য খুব একটা সুখকর বক্তব্য না। জুলাই আন্দোলনের ফসলই তো বিএনপি সরকার। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার গেল, ইউনূস সরকার এলেন, তাদের মূলত নির্বাচন দেওয়ার মানে দায়িত্ব ছিল, কিন্তু সেটা পাশ কাটিয়ে তারা অনেকদিন ক্ষমতায় থাকতে চাইল। সেই ক্ষমতায় থাকার ব্যাপারটা তারা সফল করতে যখন পারল না, নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার অবশেষে আসলো। মোটামুটি একটা মাঝখানে একটা ব্যর্থতা থাকলেও মোটা দাগে জুলাই আন্দোলনের ফসল তো বিএনপি সরকার। তো সেই বিএনপি সরকারের 4 মাস যেতে না যেতেই কেন মাহমুদুর রহমান মান্না ভাবছেন যে পাশার দান উল্টে গেছে, মানুষ ভালো নেই? কি বলছেন তিনি? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন যে জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে। কার পাশা গেছে কার টেবিলে, ব্যাপারটা ওই গানের মতোই। কি বলছেন তিনি? জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে, এমন মন্তব্য তিনি করেছেন। রাজধানীর মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে সম্প্রতি তিনি এই মন্তব্য করেছেন। মন্তব্যটা মানে এমন না যে আজকেরই মন্তব্যটা তিনি সম্প্রতি করেছেন, কিন্তু মন্তব্যের গুরুত্বটা খুবই বেশি এবং গুরুত্বটা সার্বজনীন, প্রাসঙ্গিক। এই কারণেই আলোচনাটা করা যে তিনি কেন এটা ভাবছেন। তিনি বলছেন 2024 অভ্যুত্থানের শহীদ আবু সাইদের বীরত্বের কথা। বলছেন বন্দুকের সামনে 2 হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার এমন ইতিহাস পৃথিবীতে বিরল। মানে আবু সাইদের এই মৃত্যুটাকে তিনি বলছেন পৃথিবীতে বিরল, অথচ আমাদের মহান মুক্তিযুদ্ধে কত বীরত্ব গাথা রয়েছে। 30 লক্ষ যে শহীদ, 7 জন যে বীর শ্রেষ্ঠ, সেই বীরত্ব গাথা, এরকম মুক্তিযোদ্ধাদের অনেক বীরত্ব গাথা রয়েছে, বীরাঙ্গনাদের অনেক বীরত্ব গাথা রয়েছে। তার থেকেও অনেক বড় বীরত্ব গাথা তিনি মনে করছেন আবু সাইদের এই ঘটনা। মনে করতেই পারেন তিনি, তার সেই মনে করার স্বাধীনতা রয়েছে। তিনি বলছেন যে এত বড় আন্দোলনের পরেও কি দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় আছে? কেন নেই? কি বলছেন? যারা লড়াইয়ের মাঠে জীবন বাজি রাখলো, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশকে আমরা পেয়েছি, আজ পুরো পাশা উল্টে গেছে। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তার। তিনি বলছেন জনগণের কাঙ্ক্ষিত অধিকার ও একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে ন্যূনতম এজেন্ডায় ঐক্যবদ্ধ হতে হবে। প্রগতিশীল দলগুলো ঐক্যবদ্ধ হতে হবে। কারা প্রগতিশীল আসলে এই বাংলাদেশের রাজনীতিতে? যারা এতদিন বাংলাদেশের রাজনীতিতে প্রগতিশীল হিসেবে দাবি করেছে, সেই আওয়ামী লীগও তো ধর্মীয় রাজনীতিতে বিলীন হয়ে গেছে।
যে বাম সংগঠনের নেতারা যারা প্রগতিশীল রাজনীতির পুরোধা হিসেবে নিজেদেরকে জাহির করার চেষ্টা করেছে নিরন্তর এই সমাজে, তারাও তো নিজের টাকা বাঁচাতে সরকারি টাকায় হজে গিয়েছে, সরকারি টাকায় হজ করে এসে বোঝানোর চেষ্টা করেছে যে মানে বাংলাদেশে রাজনীতি করতে হলে ধর্মকে অবলম্বন করতেই হবে, ধর্মকে সিম্বল হিসেবে সামনে রাখতেই হবে। মানে বাংলাদেশের রাজনীতি ব্যাপারটা এরকম যে বাংলাদেশের রাজনীতি করতে হলে আপনাকে মুসলমান হতেই হবে, অথচ অসাম্প্রদায়িক চেতনার কথা এরা বলে। তার মানে এটা বলছি না যে তারা এই কাজ করে ভুল করেছে, বলছি নিজের টাকায় না করে সরকারি টাকায় কাজটা করেছে। সেখানেই মূল ব্যাপারটা, ঘাপলাটা আসলে লুকিয়ে। তিনি বলছেন যে সম্প্রতি ঘোষিত 9 লাখ কোটি টাকার বেশি যে বিশাল বাজেট, সেই বাজেটেরও তিনি সমালোচনা করছেন, করতেই পারেন তিনি। কিন্তু এই যে তিনি বলছেন যে দেশের মানুষ ভালো নেই, পাশার দান উল্টে গেছে, এই কথা যখন তিনি বলছেন, এই পাশার দান উল্টে না যাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার ছিল প্রফেসর ইউনূসের আমলে, তিনি কি সেই কথাগুলো জোর দিয়ে বলেছেন, আন্দোলন করেছেন? তিনি কি একবারও বলেছেন যে গণতন্ত্রে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না? বলেননি। তিনি কি বাংলাদেশে যে চলমান মব, সেই মব নিয়ে কখনো সোচ্চার হয়েছেন? মানে চলমান মানে প্রফেসর ইউনূসের আমলে যে চলমান মব, সেই মব নিয়ে কখনো সোচ্চার হয়েছেন? কখনো রাস্তায় নামে একা বলেছেন যে এই মব প্রফেসর ইউনূস না থামানো পর্যন্ত আমি এখান থেকে যাব না? তিনি তো বলিষ্ঠ রাজনীতিবিদ, তিনি একসময় আওয়ামী লীগ করেছেন, তারপরে নিজের দল গড়েছেন, তারপরে গত নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচন করতে চেয়েছেন। সবকুল হারিয়ে তার এখন কেন মনে হচ্ছে যে বিএনপি সরকার ব্যর্থ, পাশার দান উল্টে গেছে, জনগণের আশা পূরণ হয়নি? আবার মাহমুদুর রহমান মান্নার মতো প্রগতিশীল দাবি করা একজন রাজনীতিবিদ, তিনি বলছেন যে পৃথিবীর ইতিহাসে বিরল আবু সাইদের এই ঘটনা, অথচ তার মুক্তিযুদ্ধের ইতিহাস আমার আপনার চাইতে অনেক গুণ ভালো জানার কথা। মুক্তিযুদ্ধে এরকম হাজারো ঘটনা ঘটেছে, বীরত্বের ঘটনা। মুক্তিযুদ্ধে যে কয়জন বীরাঙ্গনার গল্প আমরা জানি, প্রত্যেকজন বীরাঙ্গনার জীবনের যে গল্প, যে বীরত্বগাথা, সেই বীরত্বগাথার সাথে পৃথিবীর কোনো কিছুর কি তুলনা হয়? তাহলে বলতে হবে যে মাহমুদুর রহমান মান্নারাই আসলে পথ হারিয়েছেন। পথ হারিয়ে মাঝে মাঝে তারা ভুলভাল বলছেন, এবং ভুলভাল তখনই বলছেন যখন নিজেরা বঞ্চিত হচ্ছেন। হয়তো বিএনপি সরকারের কাছে তিনি ঠিকভাবে মূল্যায়ন পাচ্ছেন না, কিংবা প্রত্যাশা পূরণ হচ্ছে না, সেই কারণেই এই রাজনৈতিক কথাগুলো বলছেন। আমার মনে হয় না যে মাত্র 4 মাস বয়সী একটা সরকারকে মানে ব্যর্থ সরকার, জনগণের প্রত্যাশা শেষ হয়ে গেছে, পাশার দান উল্টে গেছে, এভাবে আখ্যা দেওয়ার স্কোপ রয়েছে। কারণ এই মাহমুদুর রহমান মান্নারা ইউনূসের 1.5 বছরের শাসন আমলে এরকম কঠোর কথা একবারের জন্য বলেননি। যদি তারা বলতেন তাহলে ইউনূসের শাসন আমলটা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের শাসন হতো, রাজনৈতিক প্রতিহিংসার শাসন হতো না, আদালতগুলো স্বাধীনভাবে কাজ করতে পারত, যাদের জামিন পাওয়ার অধিকার রয়েছে তারা জামিন পেতেন, সরকারের সমালোচনা করার জন্য কোনো সাংবাদিক কিংবা বুদ্ধিজীবী, শিক্ষককে মিথ্যা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাকে কারাগারে ঢোকানো হতো না। এই কাজগুলো যখন একের পর এক ঘটেছে, রিপোর্টার্স ইউনিটির মুক্তিযোদ্ধাকে যখন লাঞ্ছিত করা হয়েছে, গলার টুটি চেপে ধরা হয়েছে, তখন মাহমুদুর রহমান মান্নারা কি বলেছেন যে পাশার দান উল্টে গেছে, এ কোন দেশ আমরা পেলাম? বলেননি তো। বলেননি ওই ভয়ে যে ওই কথাটা বললে তখন শেখ হাসিনার আমলটাকে প্রশংসা করা হয়ে যায় ইনডাইরেক্টলি। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা যে হাসিনার দুঃশাসন থেকে কোনো ভালো শাসন কি প্রফেসর ইউনূসের আমলে আমরা পেয়েছিলাম? পাইনি। তো যেই দুঃশাসন থেকে প্রফেসর ইউনূসের যে দুঃশাসন থেকে মুক্ত হয়ে দেশ একটা গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করেছে, সেই সরকারের 4 মাস বয়সের মধ্যেই আপনাকে কেন বলতে হবে যে আপনার মানে পাশার দান উল্টে গেছে? তাহলে কি আপনি চাইছিলেন যে প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হোক এবং আপনাকেও সেই সরকারের কোনো একটা উপদেষ্টার দায়িত্ব দেয়া হোক যদি 10 বছর তারা ক্ষমতায় থাকে? এরকম পরিকল্পনা ছিল? তাহলে পাশার দান ঠিকঠাকভাবে থাকতো। কিংবা প্রফেসর ইউনূস যেভাবে নির্বাচনের মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিলেন, সেই ডিজাইন অনুযায়ী তার পক্ষের শক্তি যদি ক্ষমতায় যেতে পারত, যারা তাকে নিয়োগ দিয়েছে, তাহলে কি পাশার দান ঠিকঠাকভাবে থাকতো?
প্রশ্নগুলো অনেক, কিন্তু উত্তর নেই। বাংলাদেশের রাজনীতিবিদরা সুবিধাজনক সময়ে সুবিধাজনক মন্তব্য করতে সিদ্ধহস্ত যতটা আমরা দেখি, ততটা কিন্তু দেশপ্রেম এবং দেশ এবং জাতির কথা সত্যিকার অর্থে ভেবে তাদের কথা বলতে অনেক কম দেখি। এটাই সাধারণ মানুষ হিসেবে আমাদের অনেক হতাশার ব্যাপার।